একটি শহরে হঠাৎ করে বিবাহিত নারীরা আত্মহত্যা করে ঝাঁপ দিয়ে মরে যাচ্ছে, কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে এটা আত্মহত্যা ছাড়া আর কিছুই না। কিন্তু আসলে কি এটা আত্মহত্যা, নাকি এটার পিছনে আরো কোনো রহস্য আছে? প্রথমে সবাই এটা ভেবেছিল যে এটা একটা আত্মহত্যা, কিন্তু এটা তো কাকতালীয় হতে পারে না। শুধু বিবাহিত নারীরা কেন আত্মহত্যা করবে? মুভিটি তামিল ভাষায় মুক্তি পায়। মুভিটির নাম হচ্ছে কালিদাস। শুরুতেই আমরা দেখতে পাই একটা মেয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর একটা বাচ্চা ছেলে কোথাও ঘুরতে যাচ্ছিল, সে বাচ্চা ছেলেটা দেখে পুলিশকে খবর দেয়। তারপর সেখানে পুলিশ চলে আসে। পুলিশ তখন কালিদাসকে ফোন করে বিষয়টা জানিয়ে দেয়। কালিদাস তাড়াতাড়ি ঘটনাস্থানে চলে আসে। কালিদাস তখন মেয়েটার হাত দেখে হাতের ভিতরে আঁচড়ানো দাগ রয়েছে। তারপর সবাই দৌড়ে গিয়ে ছাদে যায়। ছাদে গিয়ে দেখে মেয়েটি যেখান থেকে ঝাঁপ দিয়েছিল সেখানে একটি টোল রাখা আছে। এটা দেখে সবাই নিশ্চিত হয় যে মেয়েটা আত্মহত্যা করেছে। সেই অ্যাপার্টমেন্টের সিকিউরিটিকে জিজ্ঞাসা করলে সিকিউরিটি বলে, এই বিষয়ে আমি কিছুই জানি না। মেয়েটি যখন ঝাঁপ দিয়েছিল তখন আমি কোনো শব্দ শুনতে পাইনি। তারপর কালিদাস প্রতিবেশীদের জিজ্ঞাসা করলে তারা বলে মেয়েটির স্বামী শহরের বাইরে থাকে। মেয়েটি সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকত, আর কোনো কাজ করতো না। এ নিয়ে তার স্বামীর সাথে প্রতিনিয়ত ঝগড়া হতো। কালিদাস তখন ভেবে নেয় এটা আত্মহত্যা। কালিদাস তার সিনিয়রকে ফোন করে বিষয়টা জানিয়ে দেয়। মেয়েটি তার স্বামীর সাথে প্রতিনিয়ত ঝগড়া করত, সেজন্য হয়তো মেয়েটি আত্মহত্যা করেছে। তার সিনিয়র তাকে বলে, ঠিক আছে, মেয়েটিকে পোস্টমর্টম করার জন্য পাঠিয়ে দাও। কালিদাস তার ডিউটি শেষ করে বাসায় ফিরছিল। তার ওয়াইফকে অনেকবার ফোন করে, কিন্তু সে কিছুতেই ফোন তোলে না। এরপর কালিদাস ঘরের সামনে গিয়ে কলিং বেল বাজায়, কিন্তু বিদ্যা তখন দরজা না খুলে ঘরের ভিতর থেকে চাবি ছুঁড়ে মারে। কালিদাস কিছু না বলে ঘরের ভিতরে ঢুকে আর হাসি মুখে তার ওয়াইফকে বলে, আমার জানুটার কি হয়েছে, মন খারাপ কেন? বিদ্যা তখন কালিদাসের উপর অনেক রাগ করে কথা বলে। কালিদাস তখন বলে, একটা মেয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল, সেই কেসটা নিয়েই ব্যস্ত ছিলাম। বিদ্যা তখন বলে, আমার তো সেই সুযোগটাও নেই। আমাদের ছাদ তো অনেক নিচু, আর একটু উঁচু থাকলে ভালো হতো, আমিও ঝাঁপ দিয়ে মরে যেতাম। মূলত কালিদাস বিদ্যাকে একদমই সময় দিতে পারতো না। এই নিয়ে বিদ্যা সারাক্ষণ মন খারাপ করে থাকতো। তারপর বিদ্যা বেডরুমে গিয়ে শুয়ে পড়ে, আর কালিদাস এদিকে মদ পান করতে থাকে। কালিদাস ড্রিঙ্ক করছে আর সেই কেসের কথাটা ভাবছে। এদিকে বিদ্যা টিভির শব্দে ঘুমাতে পারছিল না। বিদ্যা তখন এক গ্লাস পানি নিয়ে কালিদাসের মাথার উপর ঢেলে দেয় আর বলতে থাকে, একেতে সময় দিতে পারো না, তার উপর আবার বাসায় এসে ঘুমাতেও দেও না। তারপর কালিদাস কনস্টেবলকে ফোন করে পোস্টমর্টমের রিপোর্টটা জানাতে বলে। কালিদাস চিন্তা করতে করতে ল্যাপটপের পাশে এসে বসে। ল্যাপটপের পাশে বিদ্যার ছবি রাখা ছিল। এখন বিদ্যার ছবিটা উল্টিয়ে রাখে। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই বিদ্যা এবং কালিদাস একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। তারা মূলত পালিয়ে বিয়েটা করেছিল। তাদের পরিবারের কেউ এই বিয়েতে রাজি ছিল না। প্রথম কালিদাস বিদ্যাকে অনেক সময় দিত, সবকিছুতেই সাহায্য করত। সময় পেলে রান্না করে দিত, আবার কোথাও ঘুরতে নিয়ে যেত। তারপর তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম দেয়। তখন কালিদাসের উপর অনেক কাজের চাপ বেড়ে যায়। কালিদাসকে তখন ঘর থেকে বাইরে বেশি সময় দিতে হতো। এইভাবে ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে অনেক দূরত্ব বেড়ে যায়। তারপর বিদ্যা একদিন সকালে তার বাচ্চাকে স্কুলে দিয়ে লনে থেকে কাপড় নিয়ে বাসায় যাচ্ছিল, আর তখনই দুজন ছিনতাইকারী তার গলা থেকে চেন ছিনতাই করে নিয়ে যাচ্ছিল। তখন সেই লন্ড্রির মহিলাটা দৌড়ে গিয়ে তাদেরকে বলে, এই তোরা কি করছিস? ইন্সপেক্টর বউয়ের চেন ছিনতাই করছিস? যদি জানতে পারে তোদেরকে আস্ত রাখবে না। তখন তারা তাড়াতাড়ি চেনটা ফেলে সেখান থেকে পালিয়ে যায়। তারপর বিদ্যা বাসায় এসে দেখে কালিদাস অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন কনস্টেবলকে চেন ছিনতাই করার ঘটনাটা খুলে বলে। কালিদাসকে সে কিছুই বলে না। তার সাথে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কনস্টেবলকে বলে। ডিউটি শেষ করে বাসায় ফিরে সোজা ড্রিঙ্কস করতে বসে পড়ে। ঘরে যে একজন বউ আছে তাকে তো একটু সময় দিলেও পারে। এটা একরকম অত্যাচার করা হয় আমার উপরে। কালিদাসের একটাই কথা, পুরুষ মানুষের অনেক প্রেশার থাকে, মেয়েরা সেটা কিভাবে বুঝবো? মূলত তাদের মধ্যে সবসময় এইভাবে ঝগড়া লেগেই থাকতো। কালিদাস তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। বিদ্যা তখন তার বান্ধবী প্রীতিকে ফোন করে আর কালিদাসের সব ঘটনা প্রীতিকে খুলে বলে। প্রীতি তখন বিদ্যাকে শিখিয়ে দেয়, কালিদাস যা যা করে তুইও এখন থেকে তাই করবি, তুইও এখান থেকে ড্রিঙ্কস করবি। বিদ্যা তখন মদের সাথে জুস মিশিয়ে খেয়ে নেয়। তারপর উপরে ঘরে গিয়ে গান শোনে আর নাচতে থাকে। তখনই বাইরে থেকে কেউ একজন ডেকে বলে, ভিতর কেউ আছেন নাকি? বিদ্যা তখন জানালার কাছে গিয়ে দেখে একটি ছেলে। ছেলেটির নাম হচ্ছে শঙ্কর। শঙ্কর তখন বলে, আপনারা একটা বিজ্ঞাপন দিয়েছিলেন রুম ভাড়া দেওয়ার জন্য, আমি সেই রুম ভাড়া নিতে এসেছি।
বিদ্যা তখন বলে যে রুমটা ভাড়া দিবে সে বাড়িতে নেই, সে আসুক তারপর আসেন। শঙ্কর তখন বলে, কেন, আপনি তো আছেন, আপনি কি বাড়িওয়ালা না? বিদ্যা বলে, আমি এত কিছু জানি না, আপনাকে বিকাল আসতে বলছি, আপনি বিকাল আসবেন। শঙ্কর তখন বলে, ঠিক আছে, আপনার নাম্বারটা দিন, আমি আপনাকে ফোন দিয়ে তারপরে আসবো। বিদ্যা বলে, না, আমার নাম্বার দেওয়া যাবে না, আমি অপরিচিত কাউকে আমার নাম্বার দেই না। বিদ্যা তখন বলে, আপনি আপনার নাম্বার দিয়ে যান, আমি আপনাকে ফোন দিয়ে আসতে বলবো। শঙ্কর বলে, আমার কোনো ফোন নেই। বিদ্যা তখন বলে, তাহলে আপনি বিকালে আসেন। তারপর শঙ্কর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে আরও একটি মেয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সেখানকার লোকজন তখন পুলিশকে খবর দেয়। তারপর সেখানে কালিদাস চলে আসে। গতকাল যে মেয়েটা ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল তার হাতে আঁচড়ানো দাগ ছিল, আর আজকের মেয়েটার হাতে কিছু একটা লেখা আছে। গতকালকের মেয়েটির পাশে ফোন পাওয়া যায়নি, আর আজকের মেয়েটির পাশে একটি ফোন পাওয়া গেছে। তারপর কালিদাস সে অ্যাপার্টমেন্টের লোকদের সাথে কথা বলে। তারা বলে 6 বছর হয়েছে মেয়েটির বিয়ে হলো, মেয়েটির কোনো সন্তান নেই, মেয়েটিও সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, মেয়েটি ও তার স্বামীর সাথে সম্পর্ক একদমই ভালো ছিল না। তারপর কালিদাস মেয়েটির ল্যাপটপ চেক করে দেখে মেয়েটির ল্যাপটপে কিছু হরর মুভি সিন পাওয়া যায়, আর কিছু ডিস্টার্বিং মেসেজ পাওয়া যায়। কালিদাস তখন তার ডিএসপিকে ফোন করে বিষয়টা জানিয়ে দেয় যে এটাও সেম একই আত্মহত্যার কেস। তখন ডিএসপি বলে, না, এটা আত্মহত্যা হতে পারে না, এটার পিছনে অন্য কোনো রহস্য আছে। ডিএসপি তখন বলে, যতক্ষণ পর্যন্ত আমরা এই বিষয় নিয়ে কনফার্ম না হতে পারছি যে এটা আত্মহত্যা নাকি মার্ডার কেস, এই বিষয়টা গোপন থাক, কাউকে কিছু বলার দরকার নেই। তারপর কালিদাসের কল কেটে এসি জর্জকে ফোন করে। জর্জকে এসব ঘটনা সব খুলে বলে। এই কেসটা তখন এসি জর্জের হাতে দিয়ে দেয়। তারপর মেয়েটিকে পোস্টমর্টম করার জন্য পাঠানো হয়। মেয়েটির নখের ভিতরে সিমেন্ট পাওয়া যায়। এটা দেখে এসি জর্জ বলে, এটার পিছনে গোপন কিছু রহস্য আছে, সেই রহস্যটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। জর্জ তখন সেই ঘটনাস্থানে যায় আর গিয়ে দেখে দেওয়ালে আঁচড়ানোর দাগ রয়েছে। যদি সে আত্মহত্যাই করবে তাহলে দেওয়ালে আঁচড়াবে কেন? জর্জের 35 বছরের অভিজ্ঞতা। তারপর জর্জ বাইরে এসে এক বৃদ্ধার সাথে কথা বলে। বৃদ্ধা লোকটা বলে, আমি তো চোখে কম দেখি, তাই কিছু দেখতে পাইনি, তবে হ্যাঁ, মেয়েটি ঝাঁপ দেওয়ার আগে একটি বাইকের আওয়াজ শুনতে পেয়েছিলাম। জর্জ তখন আবার সেই ছাদের উপরে যায়। জর্জ বলে, যদি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যাই করবে তাহলে তার লাশটা ঘুরে গেল কিভাবে? লাশটা তো উপর হয়ে পড়ার কথা ছিল। কালিদাস তখন বলে, এখানে একটি টোল ছিল, হয়তো টোল দিয়ে ঝাঁপ দেওয়ার কারণেই রেলিংয়ে লেগে ঘুরে গেছে। এরপর ওই মেয়েটির স্বামীকে ফোন করে আনা হয়। মেয়েটির স্বামী বলে, তার বয়স একটু বেশি থাকায় তাদের দাম্পত্য জীবন সুখী ছিল না। আমি যখনই ওকে ফোন করতাম তখনই শুধু ব্যস্ত থাকতো। একদিন আমি আমার প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বলে এ নাকি সবসময় ছেলেদের সাথে কথা বলে। অন্যদিকে শঙ্কর তার মালপত্র নিয়ে বাসায় এসে হাজির। বিদ্যা তখন কালিদাসকে ফোন করে, কিন্তু জর্জ সাথে থাকায় কালিদাস ফোন ধরতে পারে না। জর্জ তখন বিষয়টা বুঝতে পেরে কালিদাসকে বলে, কথা বলো, কোনো সমস্যা নেই। কালিদাস তখন ফোনটা ধরে। বিদ্যা তখন বলে, একটি ছেলে রুম ভাড়া নিতে এসেছে। কালিদাস তখন বলে, ভাড়া নিতে এসেছে, ভাড়া দিয়ে দাও, সেটা আমাকে জিজ্ঞেস করার কি দরকার আছে? এই বলে কালিদাস ফোনটা কেটে দেয়। এরপর জর্জ বলে, তোমাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? কালিদাস বলে, স্যার, লাভ ম্যারেজ, পালিয়ে বিয়েটা করেছিলাম। তাহলে বউর সাথে এমনভাবে কথা বলো কেন? তোমাকে যখন একটা কেস দেই তখন তো সুন্দরভাবে নিয়ে নাও, বউর সাথে একটু সুন্দরভাবে কথা বলতে পারো না? শঙ্করকে তার রুমটা বুঝিয়ে দেয়। কিছুক্ষণ পরেই শঙ্করের ফোন বেজে ওঠে। বিদ্যা তখন বলে, তুমি না বলেছিলে তোমার ফোন নেই, তাহলে এটা কোত্থেকে এলো? শঙ্কর তখন বলে, এটা আমার ফোন না, আমার কোনো পার্সোনাল ফোন নেই, এটা আমাকে অফিস থেকে দিয়েছে। তারপর কালিদাস জর্জকে নিয়ে তার বাসায় এসে বিদ্যা তখন সবাইকে চা নাস্তা দিলেও কালিদাসকে কিছুই দেয় না। কালিদাস তখন খুব লজ্জায় পড়ে যায়। তারপর তারা সবাই সেখান থেকে চলে যায়। জর্জ তখন কালিদাসকে বলে, তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক মনে হয় খুব বেশি একটা ভালো নেই। কিন্তু কালিদাস কোনো উত্তর না দিয়ে বরাবরই কথা এড়িয়ে যায়। কিছুক্ষণ পরেই থানায় একটি লোক চলে আসে আর জর্জকে বলে, স্যার, আমার মেয়ের জামাই আমার মেয়েকে অনেক মেরেছে, এই দেখুন ওর ফোনটা ভেঙে কি করেছে। এরপর আরিয়ান ভিতরে এসে তার শ্বশুরকে বাইরে পাঠিয়ে দেয় আর জর্জকে বলে, স্যার, এই ফোনটা আমি ভাঙিনি, আমি একদিন দেখি ও কার সাথে জানি উল্টাপাল্টা কথা বলছিল, তারপর আমি ফোনটা চাইতে যাই, তখন বলে এটা আমার ফোন না, এটা আমার এক বান্ধবীর ফোন, ও বাইরে গেছে তাই ফোনটা কিছুদিনের জন্য আমার কাছে রেখে গেছে। কিন্তু আরিয়ানের মনে অনেক সন্দেহ হচ্ছিল, তাই প্রিয়া একসময় নিজেকে বাঁচাতে ফোনটি আছাড় দিয়ে ভেঙে ফেলে। আরিয়ান বলে, এরপর আমি ফোনটা অনেক রিপেয়ার করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তারপর কালিদাস অনেক কষ্ট করে সেই নাম্বারটা খুঁজে বের করে যে নাম্বারে মেসেজটা এসেছিল। কালিদাস তখন সেই নাম্বারে ফোন করে
আর দেখে যাকে ধরে এনেছিল ওর ফোনটা বেজে ওঠে। ওর নাম হলো আরাব। আরাব তখন পুলিশকে সব ঘটনা খুলে বলে, প্রিয়ার সাথে আমার স্টেশনে পরিচয় হয়েছিল। আরাব তখন বলে প্রিয়া তার স্বামীর সাথে সম্পর্ক খুব বেশি একটা ভালো ছিল না। আরাব তখন সেই সুযোগটা কাজে লাগিয়ে প্রিয়ার সাথে পরকীয়াতে জড়িয়ে যায়। আরাব যখন আসতো, প্রিয়া তখন সিসিটিভি ফুটেজ অফ করে রাখতো। পুলিশ তখন বিষয়টা বুঝতে পেরে আরাবকে আবার লকআপে ঢুকিয়ে দেয়। অন্যদিকে শঙ্কর কিছু একটা বাহানা করে বৃদ্ধার ঘরে আসে। দেখে বৃদ্ধা এসি পরিষ্কার করছে। শঙ্কর তখন বৃদ্ধার কাছে জানতে চায়, আপনি এগুলো কেন করছেন? বৃদ্ধা তখন বলে, আমি ছাড়া আর কি করবে, আমার তোর কেউ নেই এসব করার মতো। শঙ্কর তখন বুঝতে পারে কালিদাসের সাথে সম্পর্ক বেশি একটা ভালো নেই। কালিদাস হয়তো বিদ্যাকে সময় দিতে পারে না। তারপর শঙ্কর বিদ্যাকে নামিয়ে দিয়ে সে নিজে এসি পরিষ্কার করতে শুরু করে। বিদ্যা তখন তার হাতে একটি বারকোড দেখতে পায়। বিদ্যা এই নিয়ে কিছু জিজ্ঞাসা করলে শঙ্কর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। বিদ্যা শঙ্করের ঘরে যায়। শঙ্কর তখন বিদ্যাকে তার পছন্দের একটি গান শোনায়। এরপর জর্জ কালিদাসকে ফোন করে বলে, তুমি বাড়ি গিয়ে তোমার বউকে সময় দাও, আর এই বিষয়টি আমি দেখছি। কালিদাস তখন অনেক খুশি হয়ে তার বউকে ফোন করে বলে, তুমি তাড়াতাড়ি রেডি হও, আজকে আমরা একটা মুভি দেখতে যাব। কালিদাস বাড়িতে এসে দেখে বিদ্যা এখনো রেডি হয়নি। তোমাকে না বলেছিলাম তাড়াতাড়ি রেডি হতে, আমরা মুভি দেখতে যাব, তুমি তো এখনো রেডি হওনি। বিদ্যা তখন বলে, ঠিক আছে আমি রেডি হচ্ছি। তারপর কালিদাস যখনই উপরের ঘরটাতে যাবে তখনই সেখানে সিংহাম চলে আসে আর এসে বলে, স্যার আরেকটা মহিলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তবে এটা একটু বয়স্ক মহিলা। আজকে বৃদ্ধাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু আর পারল না। এদিকে বৃদ্ধা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। জর্জ তখন বলে, আগের দুজনকে তো আমরা মৃত পেয়েছি। জর্জ তখন মহিলার কাছে গিয়ে জানতে চায়, আপনি ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন কেন? মহিলাটি মাথা নাড়িয়ে বোঝাতে চাচ্ছে, আমি ছাদ থেকে ঝাঁপ দিইনি। মহিলাটি তখন জানালার পাশে শঙ্করকে দেখে সাথে সাথে সেখানেই মারা যায়। এরপর শঙ্কর বাহির থেকে কিছু খাবার নিয়ে এসে বৃদ্ধার সাথে এসে ঘরে বসে মুভি দেখছিল। বৃদ্ধাকেও দেখা যায় শঙ্করের কাঁধের উপর মাথা রেখে মুভি দেখছিল। এরপর জর্জ ওই মহিলাটার বাড়ি গিয়ে তল্লাশি করছিল আর বলছিল, আগের দুজন না হয়তো পরকীয়াতে জড়িয়ে গিয়েছিল, সেই জন্যই তারা আত্মহত্যা করেছে। তার বয়সও 55 বছর, তাকে কেন কেউ খুন করতে যাবে? আবার সে একাও থাকতো। ওই মহিলার ঘরে একটি খাতায় অনেকগুলো নাম্বার পাওয়া যায়, আর সেখান থেকে শুধু একটা নাম্বার খোলা ছিল। তারপর সেই নাম্বারের লোকেশন ট্র্যাক করে ভিকটিমের বাড়িতে এসে পৌঁছায়। জর্জ তখন বলে, এইভাবে সরাসরি ঢোকা যাবে না, তাহলে বুঝে ফেলবে আমরা এসে পড়েছি। তার জন্য তারা একটি ডেলিভারি ম্যানকে খবর দেয়, আর একটা পিজা ডেলিভারি ম্যান এসে ওই লোকটাকে ঘর থেকে বাইরে বের করে আনে। জর্জ তখন লোকটাকে সাথে সাথে ধরে ফেলে আর বলে, মহিলাদের কেন খুন করছিস, তাড়াতাড়ি বল, নয়তো তোকে আজীবনের জন্য জেলে পাঠিয়ে দেব। ওই লোকটা তখন বলে, স্যার আমরা নারী পাচার করি, এসব আত্মহত্যার বিষয়ে আমাদের কোনো হাত নেই। লোকটা তখন বলে, শিল্পা নামের একটি মেয়ে আছে, সে নারীদের এজেন্ট, তার কাছে গেলে হয়তো আপনারা কিছু পেতে পারেন। তখন সবাই শিল্পার খোঁজ করতে থাকে, কিন্তু শিল্পা নামের এরকম অনেক দালাল আছে। তবে তারা পুলিশকে দেখে অটোতে করে পালিয়ে যাচ্ছিল। তাদেরকে ধরতে না পারলেও অটোওয়ালা ড্রাইভারকে ধরে ফেলে। অটোওয়ালা ড্রাইভার তখন বলে, এদের সাথে শান্তি নামের একটি মেয়ে জড়িত আছে, তবে শান্তি এখন হাসপাতালে ভর্তি। তারপর সবাই মিলে শান্তিকে ধরতে আসে, কিন্তু শান্তিকে কেউ একজন আগে থেকে খবর দিয়ে দেয় পুলিশ আসছে। শান্তিও তখন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কালিদাসের নাম করে পত্রিকায় আর্টিকেল জারি করে দেয়, আর এটা দেখার পর জর্জ কালিদাসকে সন্দেহ করে, হয়তো কালিদাস এই বিষয়টা লিক করেছে। কালিদাস তখন জর্জকে বোঝানোর চেষ্টা করে সস্তা পাবলিসিটির জন্য সে এরকম কাজ কখনোই করবে না। এরপর কালিদাস বাড়ি গিয়ে দেখে বৃদ্ধা তড়িঘড়ি করে নিচে নামছে। কালিদাস তখন বৃদ্ধাকে বোঝানোর চেষ্টা করে, এই কেসের জন্য আমি তোমাকে সময় দিতে পারছি না। এরপর কালিদাস ঘরে ঢুকে ডাইনিং টেবিলের ওপর 2টি কাপ আর শঙ্করের হেডফোনটা দেখা যায়, কিন্তু কালিদাস সেদিকে খেয়াল করেনি। বৃদ্ধা তখন তাড়াতাড়ি সেগুলো সেখান থেকে সরিয়ে ফেলে। পরের দিন কালিদাস তার ল্যাপটপে কাজ করছিল। বৃদ্ধা তখন উপরের ঘরের বিষয় কালিদাসকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু বৃদ্ধা লক্ষ্য করে কালিদাস তার কোনো কথার গুরুত্ব দিচ্ছে না। বৃদ্ধা একটু রেগে গিয়ে বলে, তুমি যদি 10টা মিনিট আমাকে সময় দিতে নাই পারো, তাহলে বাসায় কেন আসো? কালিদাস তখন বিষয়টা বুঝতে পেরে বৃদ্ধাকে কাজে হেল্প করতে যাচ্ছিল। তখনই আবার সিংহামের ফোন চলে আসে। কালিদাস তখন আর কিছু না বলতে পেরে সেখান থেকে চলে যায়, আর বৃদ্ধা তখন রেগে ফায়ার হয়ে থাকে। শান্তি তখন পুলিশের তাড়া খেয়ে কাউকে কল করে বলছিল, আমি অমুক জায়গায় আছি, আমাকে পুলিশের হাত থেকে বাঁচাও, আমি আর এই কাজ করতে পারবো না। আর কিছুক্ষণ পরেই শান্তিকে কেউ খুন করে দেয়। জর্জ তখন ওই 3টা মেয়ের ছবি নিয়ে ছিনতাইকারীদের জিজ্ঞাসা করলে তারা বলে কালিদাসের ওয়াইফের সাথে এই 3জনকে দেখেছিল। আর কিছুক্ষণ পরেই শান্তির খুনের খবর আসে। তারপর জর্জ সেখানে চলে আসে।
ডাক্তার জানায় ছুরি মেরে খুন করা হয়েছে, তবে তার পায়ের কাছে 1 ফোঁটা রক্ত পাওয়া গেছে। জর্জ তখন বলে, এই রক্তটা খুনির হতে পারে, রক্তটা চেক করার জন্য ল্যাবে পাঠিয়ে দাও। তারপর সেখানে শান্তির ফোন পাওয়া যায়। লাস্টে যে নাম্বারে কল করা হয়েছিল সেটা কালিদাসের নামে রেজিস্ট্রি করা। তাহলে কি কালিদাস এই খুনগুলো করেছে? এদিকে দেখা যায় কালিদাস ওই 3টা মেয়ের খোঁজ করতে থাকে। এদিকে শঙ্কর আর বিদ্যা তো পুরো জমে গেছে। তার আজকে জন্মদিন, তাই শঙ্কর তার রুমে নিয়ে গিয়ে তাকে জন্মদিনে সারপ্রাইজ দেয়। সিংহাম তখন কালিদাসকে ফোন করে জানায় ওই 3 জনকে তিরুপতি নগরে একসাথে বিউটি পার্লারে দেখা গেছে। আর কালিদাস সেখানে চলে আসে। তখন ডেভিডকে 3 জনের ফটো দেখায়। ডেভিড তখন বলে, ফটো দেখে তো আমি চিনতে পারবো না, তবে সিসিটিভি ফুটেজ দেখে আমি বলতে পারবো। তারপর সিসিটিভি ফুটেজ চেক করে আর বলে, হ্যাঁ, এরা তো আমার রেগুলার কাস্টমার, এরা প্রায় সময় আমার এখানে আসে। কালিদাস তখন বলে, এই 3 জন কি একসাথে কখনো এসেছিল? ডেভিড বলে, হ্যাঁ, 3 জন একসাথে এসেছিল, সাথে আরেকজনও ছিল। তারপর দেখা যায় ওই 3 জনের সাথে শান্তিও আছে। আরেকজনকে দেখা যায়, যেটা দেখে মনে হলো কালিদাসের মাথার উপর আকাশ ভেঙে পড়লো। মানে সেখানে বৃদ্ধাকেও দেখা যায়। শঙ্কর তখন বৃদ্ধার ঘাড়ের উপর কেডি লেখা টেটু দেখে বৃদ্ধার উপরে আক্রমণ করতে শুরু করে। বৃদ্ধা নিজেকে বাঁচাতে নিজের ঘরে ছুটে চলে আসে। আর এদিকে কালিদাস বৃদ্ধাকে অনেকবার ফোন করে যাচ্ছে, কিন্তু বৃদ্ধা ফোন তুলতে পারছে না, কারণ বৃদ্ধা নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। শঙ্কর তখন বৃদ্ধার ঘরে চলে আসে আর বৃদ্ধাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। আর এমন সময় তখন জর্জ চলে আসে। জর্জ বৃদ্ধাকে এমন অবস্থা দেখে তখন বৃদ্ধাকে জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? কে করেছে তোমার সাথে এরকম? বৃদ্ধা তখন বলে, ও উপরের ঘরে আছে। তারপর জর্জ ওর 4 জনের ছবি নিয়ে বৃদ্ধাকে দেখায়। জর্জ বলে, তুমি এই 4 জনকে চেনো? বৃদ্ধা তখন বলে, হ্যাঁ, ওরা আমার পার্লারে আসতো। জর্জ তখন বৃদ্ধাকে বলে, আমার কি ওই ছেলের সাথে কোনো সম্পর্ক আছে? বৃদ্ধা তখন বলে, না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তারপর সেখানে কালিদাস চলে আসে। জর্জ তখন কালিদাসকে সেখানে দাঁড়িয়ে থাকতে বলে। জর্জ তখন বৃদ্ধাকে বলে, তুমি ওকে ডাক দাও, আমি ওর সাথে কথা বলছি। যখনই বৃদ্ধা ভিতরে প্রবেশ করে আর সাথে সাথে শঙ্কর বৃদ্ধার গলা চেপে ধরে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখানে কোনো শঙ্করই ছিল না। আর কালিদাস কিছুই বুঝতে পারছিল না, কারণ এখানে কোনো শঙ্কর নেই, সবকিছু বৃদ্ধার কল্পনা। বৃদ্ধা তখন রেগে গিয়ে জর্জকে মারতে যাচ্ছিল, কারণ বৃদ্ধার মনে হচ্ছিল কালিদাস আর আমাকে আলাদা করে দিচ্ছে। তারপর জর্জ প্রীতির সাথে দেখা করে। প্রীতি বৃদ্ধার বান্ধবী ছিল। প্রীতি তখন জানায় বৃদ্ধা একজন সিজাসেনিক পেশেন্ট। কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সে কোনোটাই আন্দাজ করতে পারে না। বৃদ্ধা নিজের মতো কাউকে কল্পনা করে মনে করে তার কোনো অস্তিত্ব আছে। এই কাহিনীটা শুরু হয় অনেক আগে থেকেই। বৃদ্ধা একটি বাচ্চা জন্ম দিয়েছিল, সে বাচ্চাটি 2 দিন পরেই মরে যায়। আর সেই সময় থেকেই বৃদ্ধার ডিপ্রেশনে চলে যায়। বৃদ্ধার মনে হয় তার বাচ্চা তার সাথেই আছে, কখনো স্কুলে দিয়ে আসছে, কখনো ঘুম পাড়িয়ে দিচ্ছে। কালিদাসও এই বিষয়টা জানতো। আসলে কালিদাসকে দোষ দিয়ে কোনো লাভ নেই। বাচ্চার মৃত্যুর পর থেকে কালিদাসও মানসিকভাবে ভেঙে পড়েছিল। তার উপর বৃদ্ধার এমন আচরণ, কালিদাস সবকিছু জেনেও না জানার ভান করে থাকতো। কিন্তু বৃদ্ধার মনে হতো কালিদাস তাকে অবহেলা করছে, তাকে দূরে সরে দিচ্ছে। বৃদ্ধা এসব কথা চিন্তা করে কালিদাসকে অনেক মিস করত। আর এইভাবেও নিজের মতো করে কালিদাসের চরিত্র বানিয়ে নেয়। আর সেই চরিত্রের নাম ছিল শঙ্কর। আসলে শঙ্কর বাস্তবে ছিল না, শঙ্কর ছিল শুধু বৃদ্ধার কল্পনায়। তারপর আমাদের দেখানো হয় সেই 4 মহিলার বিষয়। ওরা সবাই একই পার্লারে যেত, আর সেখানে বৃদ্ধাও যেত। আর সেখান থেকেই বৃদ্ধার সাথে তাদের বন্ধুত্ব হয়। আর এই 4 জনেই স্বামীর আড়ালে ভিন পুরুষদের সাথে পরকীয়া করত। আর তারা তখন বৃদ্ধাকে বোঝাতে থাকে, স্বামী সময় না দিলে কি হয়েছে, তুমি আমাদের মতো এনজয় করতে পারো, দেখবে কয়েকদিন খারাপ লাগবে, কিন্তু তারপর সব ঠিক হয়ে যাবে। বৃদ্ধা তখন সবসময় মনে হতো ওরা 4 জন আমাকে আমার স্বামীর থেকে আলাদা করতে চায়। আসলে তার স্বামীকে অনেক বেশি ভালোবাসত। তার জন্যই বৃদ্ধা ওই 4 মহিলাকে খুন করেছিল। তবে লাস্টে যেদিন শান্তিকে খুন করেছিল সেদিন শান্তির পায়ে 1 ফোঁটা রক্ত পড়ে যাওয়ায় বৃদ্ধা ধরা পড়ে যায়। আসলে ওই 1 ফোঁটা রক্ত বৃদ্ধার ছিল। ওর জজ বৃদ্ধার রক্তের স্যাম্পল নিয়ে ব্লাড টেস্ট করে জানতে পেরেছিল খুনগুলো বৃদ্ধা করেছে। তারপর বৃদ্ধাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। বৃদ্ধা এই সমস্যায় যতদিন ঠিক না হবে, বৃদ্ধা শুধু কল্পনার জগতেই বসবাস করবে। কালিদাসও নিজেকে পরিবর্তন করে ফেলে আর এখন সবসময় বৃদ্ধাকে সময় দেয়।